শিক্ষার্থী গত আমাদের এই শব্দ শ্রেণীর আলোচনা যেগুলো করেছিলাম তার মধ্য থেকে প্রথম পার্ট বা প্রথম অংশ যে ক্লাসটা করেছিলাম সেটা হচ্ছে উৎপত্তি বা উৎস অনুসারে শব্দের ক্লাসিফিকেশন। এই উৎপত্তি বা উৎস অনুসারে যে শব্দের চারটা প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম তার মধ্যে মোস্ট অফ দ্য টপিকস ছিল তৎসম বা তদ্ভব। এগুলো বোঝার সক্ষমতা যে ক্লাসটা আমরা শেষ করেছি তার পরবর্তী চ্যাপ্টার বা অংশ সেটা হচ্ছে আমাদের গঠনগতভাবে। এই গঠনগতভাবে শব্দ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক শব্দ, দুই হচ্ছে সাধিত শব্দ। মৌলিক শব্দ কোনটা? যে সকল শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, যে সব শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না তাকে আমরা মৌলিক শব্দ বলি। স্বভাবতই মনে রাখার জন্য শর্টকাট কয়েকটা উদাহরণ দিই। যেমন আমি বলতেছি নাক, এই নাক শব্দটাকে আমরা ভাঙতে পারি না, ভাঙলেও আবার অর্থ থাকে না, সো আমরা এটাকে বলতেছি মৌলিক শব্দ। আমি বলছি লাল, তাহলে দেখতেছি এই লাল, একে ভাঙলে আমরা কোনো মতে ভেঙে অর্থ থাকছে না। আমরা বলছি ফুল, তাহলে এটাকেও ভাঙা যাচ্ছে না। আমি বলছি তিন, এই সকল শব্দগুলোকে আমাদের ভাঙা যায় না। আর যে সকল শব্দকে ভাঙা যাবে না বা ভাঙলে বা বিশ্লেষণ করলে আলাদা আলাদা কোনো অংশ পাওয়া যাবে না, অর্থে থাকবে না, সেটাকে আমরা বলতেছি কি মৌলিক শব্দ। এই একইভাবে সাধিত শব্দের সংজ্ঞাটা পুরোপুরিভাবে এইভাবে আসবে, যে সকল শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় বা ভাঙলে বা বিশ্লেষণ করলে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন অর্থ পাওয়া যায় সে সকল শব্দকে আমরা বলছি সাধিত শব্দ। সংজ্ঞাটা আবার মৌখিকভাবে বলি, যে সব শব্দকে ভাঙা যায় না সেটা হচ্ছে মৌলিক শব্দ, আর যে সকল শব্দকে ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায় কিংবা ভাঙলে বা বিশ্লেষণ করলে আলাদা আলাদা অর্থ পাওয়া যায় সেই সকল বিশেষ শব্দগুলোকে আমরা বলছি সাধিত শব্দ। উদাহরণের মাধ্যমে আমরা বলতে পারি যে সকল শব্দগুলো আসলে গঠন করার প্রক্রিয়া রাখে সে সকল শব্দগুলো অবশ্যই ভাঙারও প্রক্রিয়া রাখে। যেমন আমি বলতেছি সিংহাসন, তাহলে এই সিংহাসন শব্দটিকে আমরা যদি ভাঙতে যাই তাহলে ইজিলি বুঝি একটা, যে সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন। তার মানে এই শব্দটা আমরা যেভাবে ভেঙেছি সেটা হচ্ছে অবশ্যই একটা প্রক্রিয়া, সেটা হচ্ছে সমাসের মাধ্যমে। তার মানে এই শব্দটা হচ্ছে ভাঙতে পেরেছি, বিশ্লেষণ করতে পেরেছি আলাদা আলাদা ভাবে, এটা হচ্ছে সাধিত শব্দ। আমি বলি যদি বিদ্যালয়, তাহলে বিদ্যালয় শব্দটাকে যখন আমরা বিচ্ছেদ করতে যাই তখন বিদ্যা যোগ আলয়, এই নিয়মটা আমরা নিঃসন্দেহে যদি আমার ক্লাসের গত ক্লাসগুলো ফলো করে থাকি কেউ ইসমাইল স্যার ফেসবুক পেজে, তাহলে অন্তত দেখতে পাবো সন্ধির খুব চমক একটা ক্লাস দেওয়া আছে যা স্টুডেন্টকে মনে রাখার জন্য খুব শর্টকাট ওয়ে আছে। আমরা সেই সন্ধির মাধ্যমেই কিন্তু এই শব্দটাকে ভেঙেছি। তার মানে যে শব্দটাকে ভাঙা যাচ্ছে সেটা হচ্ছে সাধিত শব্দ, বিদ্যা যোগ আলয়। এই দ্বারা আমরা বলেছিলাম বিদ্যালয়, তাহলে বিদ্যালয়কে আমরা ভেঙে আলাদা আলাদা অংশ পাচ্ছি এবং এগুলোর অর্থ আছে। ঠিক একইভাবে সিংহাসনকে ভেঙে যেটা আমরা পেয়েছি। শিক্ষার্থী আমি বলছি চলন্ত, তাহলে চলন্ত শব্দটাকে যখন আমরা ভাঙবো তখন নিঃসন্দেহে এরকমটা নিব চল যোগ অন্ত। এটা নিঃসন্দেহে প্রত্যয়ের আলোচনা, যা আমরা বলতেছি চল একটা ধাতু যার জন্য ধাতু চিহ্ন দিয়েছি, এটা আমরা প্রত্যয়ের মাধ্যমে শব্দটাকে ভেঙেছি। এরপরে আমরা যেটা বুঝি যে প্রশাসন, তাহলে এই প্রশাসনকে যখন আমরা ভাঙবো তাহলে অবশ্যই প্র যোগ শাসন। আমরা জানি যে উপসর্গের আলোচনায় শব্দের আগে উপসর্গ বসে, এ প্র উপসর্গ যুক্ত হয়েছে, তার মানে এই শাসনের আগে দিকে প্র বসে হয়েছে প্রশাসন। এটা আমরা উপসর্গের মাধ্যমে শব্দটাকে ভাঙতে পেরেছি। শিক্ষার্থী আশা করি বুঝতে পারছি যে সকল শব্দগুলোকে প্রত্যয় কিংবা উপসর্গ সন্ধি সমাস এর মাধ্যমে গঠন যেমন করতে পারি, সে সকল শব্দগুলোকে তাদের মাধ্যমে বিচ্ছেদ করতে পারি, ভাঙতে পারি, বিশ্লেষণ করতে পারি। আর সেই সকল শব্দ যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় তাকে আমরা সাধিত শব্দ বলে থাকি। আর যাকে ভাঙা যাবে না, বিশ্লেষণ করা যাবে না, সে সকল শব্দকে আমরা মৌলিক শব্দ বলে থাকি। এই হচ্ছে আমাদের গঠনগত দুইটা প্রকারভেদ, এক হচ্ছে মৌলিক শব্দ, দুই হচ্ছে সাধিত শব্দ।